দার্জিলিংয়ের পাহাড়, যেখানে কুয়াশা শুধু পাহাড় ঢাকে না, ঢেকে রাখে মানুষের লুকানো পাপও। রাত তখন 2:17। নীলকুঠির দোতলা ফাঁকা করিডোর দিয়ে আচমকা হাঁটার শব্দ ভেসে এলো। বাড়িতে শুধু দুজন আছে, একজন বৃদ্ধ জমিদার আর আরেকজন যাকে কেউ কখনো দেখেনি। হঠাৎ ছায়াটা থেমে গেল। কুয়াশার ভেতর থেকে দেখা গেল একটা লম্বা মানুষের মতো অবয়ব, কিন্তু জুতোয় তার উল্টো দিকের পায়ের ছাপ। বৃদ্ধ চিৎকার করে উঠে বললেন, ও আবার ফিরে এসেছে। ও কেউ না, ও অ্যান, সেই ইংরেজ বউ যে মরেও শান্তি পায়নি। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল কেউ। 200 বছরের পুরনো রহস্য ঘিরে দাঁড়িয়ে তারানাথ তান্ত্রিক। তিনি শুধু বললেন, ছায়াকে দেখলেই ভয় পেও না। যে ছায়া বানাচ্ছে সে তোমার আশেপাশেই আছে। তারপর পাহাড়ি বাতাসে ভেসে এলো শুধু একটাই শব্দ, বাঁশির সুর, যা বাজে শুধু মৃতদের ডাক শুনলে। সন্ধেবেলা কলেজ স্ট্রিটের এক পুরনো কফি হাউসের কোণে ধোয়া ওঠা চায়ের কাপ হাতে বসে আছেন তারানাথ তান্ত্রিক। মাথায় তেল দেওয়া চুল, পাতলা ধোঁয়ায় ভরা চোখ, মুখে হালকা হাসি। পাশে বসে আমি, অরূপ, তার পুরনো বন্ধু। আজকাল কলকাতার এক সংবাদপত্রে আমরা কাজ করি। তারানাথ, তুমি আজকাল একদমই চুপচাপ থাকো। কোনো নতুন ঘটনার গন্ধ পাচ্ছ না বুঝি? তারানাথ মৃদু হাসি হেসে বললেন, গন্ধ তো আছে অরূপ। পাহাড়ের কুয়াশার মধ্যে যে গন্ধ, সেটাই ডাকছে আমায়। আমি হেসে ফেললাম। তারানাথের এই কথাগুলোর মানে আমি জানি। সে কখনোই হঠাৎ কিছু বলে না। একবার কোনো জায়গার কথা বললে বুঝে নিতে হয় কোনো অদ্ভুত ঘটনা ওখানেই ঘটছে। অরূপ আবার বলল, পাহাড় মানে কোথায়? তারানাথ বললেন, দার্জিলিং। গতকাল এক চিঠি এসেছে। এক বৃদ্ধ জমিদার, নাম হরিপদ সেন। উনি ওখানে এক পুরনো বাংলোয় থাকেন, নীলকণ্ঠ কুঠি নামে। লিখেছেন, আমার বাড়িতে কেউ আছে যাকে আমি দেখতে পাই না, কিন্তু সে আমাকে দেখছে। চায়ের কাপ নামিয়ে দিলাম। হালকা ঠান্ডা হাওয়ার জানলার কাছে কুয়াশার ছোঁয়া। ভূত টুত কিছু নয় তো আবার? উনি বললেন না ভূত, কিন্তু তার ভাষায় রাতে করিডোরে কারা যেন হাঁটে, জানলার বাইরে ছায়া নড়ে, অথচ পাহারাদার কিছুই টের পায় না। তবে আমি ভূতের চেয়ে মানুষকেই বেশি সন্দেহ করি অরূপ। আমি চুপ করে গেলাম। তারানাথের চোখে তখন এক অদ্ভুত দীপ্তি, যেন কোনো রহস্য তাকে টেনে নিচ্ছে। 2 দিন পর আমরা রওনা দিলাম। শিয়ালদা থেকে ট্রেন ছাড়ল ভোরে। তারানাথের হাতে তখন এক পুরনো লাল চামড়ার ব্যাগ, ভিতরে কিছু বই, একখানি নোটবুক আর এক জার লাল রক্তের গুঁড়ো, যা সে সব সময় নিজের সঙ্গে রাখে। ট্রেন চলল উত্তরের দিকে। বগির জানালা দিয়ে ধোঁয়া উড়ছে। বাইরে ধীরে ধীরে সবুজের ছায়া গাঢ় হচ্ছে। দূরে পাহাড়ের রেখা দেখা যাচ্ছে। অরূপ বলল, তারানাথ, তুমি কি বিশ্বাস করো ওই বৃদ্ধ সত্যি কিছু দেখেছেন? মানুষ যখন একা হয়ে যায় তখন তার মন নানা ছবি আঁকে, কিন্তু কখনো কখনো ছবিগুলো বাস্তব হয়ে ওঠে। তারপর সন্ধ্যায় আমরা পৌঁছালাম পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট গ্রাম চিট্টিবং। ওখান থেকে ঘোড়ায় করে প্রায় 8 ঘন্টা পথ উপরে উঠতে হয়। জায়গাটির নাম নীলকুঠি। সন্ধ্যার আকাশ তখন ঘন নীল, নিচে মেঘের সাগর। দূরে কুয়াশায় ঢাকা একটি পুরনো দোতলা বাড়ি। বাড়িটা দেখে আমার গায়ে কাঁটা দিয়ে দিল। কালো কাঠের জানালা, ছাদে মশের দাগ, আর চারপাশে পাইন গাছের মধ্যে ঘন কুয়াশা। বৃদ্ধ হরিপদবাবু দরজায় দাঁড়িয়ে, শীর্ণ মুখ, চোখে উদ্বেগের রেখা।
হরিপদবাবু বললেন, আপনি তারানাথ বাবু তো? আসুন, অনেক অপেক্ষা করছিলাম। এই বাড়িটা যেন আর আমার নয়। তারানাথ ভিতরে ঢুকে চারপাশে তাকালেন। পুরনো আসবাব, প্রাচীন ঘড়ি টিকটিক শব্দ করছে, আর বাতাসে একরকম ছোঁয়া, যেন কেউ চুপচাপ নজর রাখছে। তারানাথ বললেন, আপনি বলেছিলেন রাতে কেউ হাঁটে। হাঁটে না, ভেসে চলে বাবু। আমি কানে পাই টানাটানির শব্দ। জানলা খুলে দেখি কুয়াশার মধ্যে এক ছায়া। তারপর কিছুই আর জানি না। প্রথম রাতের ঘটনা। রাত 9টার দিকে আমরা নিজেদের ঘরে চলে গেলাম। বাতাস ঠান্ডা, কাচের জানালা কাঁপছে। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভাঙল এক অদ্ভুত শব্দে, যেন কেউ কাঠের ফ্লোরে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। আমি নিঃশব্দে দরজাটা খুললাম। করিডোরটা ফাঁকা, কুয়াশার ভেতর লণ্ঠনের ক্লান আলো। ঠিক তখনই দরজার শেষে একটা ছায়া নড়ে উঠল। কে ওখানে? কে ওখানে? ছায়াটা থেমে গেল। তারানাথ দরজা খুলে বেরিয়ে এলেন, হাতে লণ্ঠন। চুপ, কিছু বলো না, আলো নিচে রাখো। আমরা নিচু হয়ে করিডোরে এগোলাম, কিন্তু সেখানে দেখি কেউ নেই। হঠাৎ তারানাথ মেঝের দিকে ঝুঁকে পড়লেন। একটা পদচিহ্ন, কিন্তু অদ্ভুত ব্যাপার, সেটা ছিল উল্টো দিকের পায়ের ছাপ, যেন কেউ পিছন ফিরে হাঁটছে। এটা কিভাবে সম্ভব? অনেক সময় ছায়াও আমাদের দিকে নয়, বিপরীত দিকে চলে যায়। তবে এই ছায়া মানুষও হতে পারে। সকালে হরিপদবাবুর সঙ্গে আবার কথা বললাম। উনি বললেন, এই বাড়িটা 1990 সালে এক ইংরেজ অফিসার তৈরি করেছিলেন। নাম ছিল রিচার্ড লে ফেয়ার। নাকি তার স্ত্রী একদিন এই বাড়ির ভেতরেই নিখোঁজ হন। তারপর থেকে কেউ সেই ঘরে ঢোকে না, বাড়ির পূর্ব দিকের গোপন ঘরটা। তারানাথ চুপচাপ শুনলেন, তারপর ধীরে বললেন, আমাকে সেই ঘরটা দেখতে হবে। হরিপদবাবু একটু ভয় পেলেন, কিন্তু রাজি হয়ে গেলেন। ঘরটা তালা বন্ধ, দরজার গায়ে পুরনো ইংরেজি খোদাই, লেট দ্য সাইলেন্স রেস্ট। তারানাথ হাত বাড়িয়ে দরজার উপর হাত রাখলেন, চোখ বন্ধ করলেন এক মুহূর্তের জন্য। তারপর ধীরে বললেন, এই দরজা বহুদিন খোলা হয়নি, কিন্তু ভিতর থেকে কারো স্পন্দনের টের পাচ্ছি। রাত নামছে আবার, পাহাড়ের হাওয়া ঠান্ডা, কুয়াশা গাঢ়। তারানাথ লণ্ঠন হাতে নিয়ে করিডোর দিয়ে হাঁটছেন, আমি পিছনে। দূরে কোথাও বাঁশির শব্দ, যেন কেউ ডাকছে। হঠাৎ তারানাথ থেমে গেলেন। অরূপ, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? বাঁশি বাজছে, কিন্তু বাতাসের সঙ্গে আসছে একটা গন্ধ, লোহা ও ধূপের মিশ্রণ গন্ধ। তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। এখন বুঝতে পারছি, এখানে শুধু ভয় নয়, কোনো পরিকল্পিত খেলা চলছে। কেউ ইচ্ছে করে এই বাড়িতে ছায়া তৈরি করেছে। লণ্ঠনের আলো দুলে উঠল, আর করিডোরের শেষে দেখা গেল একটা মুখ। আধো আলোয় যেন কুয়াশা ভেদ করে তাকিয়ে আছে। আমি চমকে উঠলাম, কিন্তু তারানাথ শান্ত কণ্ঠে বললেন, ভয় পেও না অরূপ, সত্যি শুরু হয়েছে মাত্র। দার্জিলিংয়ের সকাল মানে কুয়াশার চাদর। নীলকুঠি বাংলোর জানলা খুলতেই দেখি চারপাশে শুধু ধোঁয়ার মতো সাদা আভা। দূরে পাইন গাছগুলো দাঁড়িয়ে আছে প্রহরীর মতো, আর তাদের মাঝে শো শো শব্দে বাতাস কাটছে। আমি তখনও আগের রাতের ছায়া দেখা ঘটনার রেশ কাটাতে পারিনি। তারানাথকে দেখি বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছেন, চোখ বন্ধ, যেন কিছু শুনছেন। অরূপ বলছে, কি শুনছো তারানাথ? তারানাথ বললেন, পাহাড়ে যা শুনি সেটা শব্দ নয়, নিঃশ্বাস।
আজ কেউ আমাদের উপর নজর রাখছে। আমার বুক ধক করে উঠল, কিন্তু তারানাথ শান্ত, যেন সব স্বাভাবিক। হরিপদবাবু সকালে আমাদের ডাকলেন খাবার টেবিলে। বাড়ির ভেতরটা অদ্ভুত নীরব, অথচ কোণের পুরনো দোদুল্যমান ঘড়িটা টিকটিক শব্দ করেই চলেছে, যেন সময়ের অন্তর থেকে কেউ নিঃশব্দে কথা বলছে। খাবার সময় হরিপদবাবুর মুখটা বিষণ্ণ। হরিপদবাবু বললেন, গত রাতে কি কিছু দেখলেন বা কিছু শুনলেন? তারানাথ চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, হাঁটা চলার শব্দ, ছায়া, পদচিহ্ন সবই পেয়েছি, কিন্তু এগুলো ভয়ের নয়, এগুলো একটা ইঙ্গিত। ইঙ্গিত? কিসের? যিনি বা যারা এই বাড়ি নিয়ে খেলা করেছেন তারা খুব কাছেই আছে। হরিপদবাবুর হাতের কাপটা কেঁপে উঠল। সকালে তারানাথ আমাকে নিয়ে বেরোলেন গ্রামের দিকে। চিট্টিবং গ্রামটা ছোট্ট, মাত্র ৩০-৩২টি বাড়ি। সবাই নীলকুঠি নিয়ে ফিসফিস করে। একজন বৃদ্ধ মুচি, নাম তার নরবুত্ত, আমাদেরকে থামালেন। নরবুত্ত বললেন, সাহেব, ওই বাড়ি ভালো নয়। ওখানে আগে এক ইংরেজ বৌমা হারিয়ে গেছিল। তারপর থেকে রাতে আলোর ছায়া ঘরে। আমরা অবাক। ইংরেজ অফিসারের স্ত্রীর নিখোঁজ হওয়ার কথা আগেই শুনেছিলাম, কিন্তু গ্রামের মানুষ এটা এখনো ভয় হিসাবে মানে। তারানাথ নরম গলায় বললেন, নরবুত্ত, তুমি কি কখনো ছায়াটা দেখেছ? সেই বৃদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে গেল। দেখিনি, কিন্তু শুনেছি। গাছের ডালে ঝোলার মতো আওয়াজ, সিঁড়িতে পায়ের ছাপ। আর সে থেমে গেল। তারানাথ বললেন, আর? নরবুত্ত গভীর শ্বাস নিয়ে বলল, অনেক বছর আগে আমরা এই বাড়ির কাছের এক গোপন খাল থেকে একটা লাশ পাই। মহিলার লাশ। কারো সিনে ওঠেনি। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তারানাথ মন দিয়ে শুনছিলেন। আচ্ছা, কবর কোথায় দেওয়া হয়েছিল? পাহাড়ের ঢালে। কিন্তু সেই কবরের চিহ্ন আজ নেই, যেন কেউ তুলে নিয়েছে। দুপুরে বাংলোতে ফেরার পর তারানাথ হরিপদবাবুকে বললেন, আজই আমাকে সেই পূর্ব দিকের তালাবন্ধ ঘরটা দেখাতে হবে। ঘরটা দ্বিতীয় তলায়, পাইন গাছ মোড়া জানলার দিকে। দরজাটা ভারী কাঠের, রং উঠে গেছে, আর উপর দিয়ে অদ্ভুত আঁচড়ের দাগ। হরিপদবাবু কাঁপা হাতে চাবিটা দিলেন। আমি কখনো খুলি না বাবু। এই দরজা খুলতে গেলেই ভিতর থেকে ঠক ঠক শব্দ আসে। দরজা খুলতেই এক ঝাঁক ধুলো উড়ে এলো। ভেতরে অদ্ভুত ঠান্ডা, যেন একটা জমাটবদ্ধ নীরবতা। ঘরটার দেওয়ালে পুরনো ব্রিটিশ যুগের এক মহিলার ছবি। মহিলা সাদা গ্রাউন পরা, মুখে বিষণ্ণতা। তার চোখ যেন আমাদের দিকে তাকিয়ে আছে। অরূপ বলল, এ কি সেই হারিয়ে যাওয়া ইংরেজ মহিলা? হ্যাঁ, সম্ভাবনা আছে। ঘরের মাঝখানে পুরনো চৌকি, ধুলোমাখা ড্রয়ার, আর জানলায় মোটা কাপড় দিয়ে ঢেকে রাখা। কিন্তু এক কোণার ফ্লোরে কিছু যেন কাঁপল। আমি টর্চ ধরাতেই দেখি ফ্লোরের কাঠের তক্তাটা খানিকটা উঁচু হয়ে আছে। তারানাথ সেটা তুলতেই ভেতর থেকে বেরোলো একটা পুরনো লোহার বাক্স, চাবিহীন, মরচে পড়া। তারানাথ বললেন, এই বাক্সের ভিতরে কিছু আছে, কিন্তু এটা খুলব সন্ধ্যার পর, এখন নয়। সেই রাত গভীর। বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, আর বাতাসে শোঁ শোঁ শব্দ। আমি ঠিক ঘুমাতে যাচ্ছিলাম, এমন সময় টক 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 কেউ যেন করিডোরের কোথাও কাঠে আঘাত করছে। আমি দরজা খুলতেই দেখি তারানাথ লণ্ঠন হাতে দাঁড়িয়ে। তারানাথ বললেন, এসো অরূপ, আজ ছায়াটা আবার বেরোবে। আমি ধীরে ধীরে করিডোর দিয়ে এগোলাম। শেষ প্রান্তে গোল সিঁড়ি। হঠাৎ সিঁড়ির পাশের দেওয়ালে একটা ছায়া
নড়ে উঠল, কিন্তু ছায়াটা মানুষের নয়, ওটা যেন একটা লম্বা, উঁচু, পাতলা অবয়ব, মাথা নত, হাত দোলাচ্ছে। দেখতে দেখতে ছায়াটা এগোলো আর মিলিয়ে গেল। এটা ভূত? না, ভূত হলে ছায়া থাকবে না, এটা মানুষ। তবে মানুষ ছায়া তৈরি করছে কেন, কিসের জন্য, এটাই তো রহস্য। মাঝরাতে আমরা খুললাম সেই লোহার বাক্স। অনেক কষ্টে মরচে ধরা তালা ভাঙা গেল। ভেতরে একটি ইংরেজি ডায়েরি, এক মহিলার সেপিয়া রঙের ছবি, কিছু শুকনো বাদামি দাগ, সম্ভবত রক্ত, আর একটি পাথরের লকেট। তারানাথ ডায়েরির প্রথম পাতাটা পড়লেন। ডায়েরিতে লেখা, মাই নেম ইজ অ্যানি লেফার। I fear my own husband. He follows me, watches me every night. If anything happens to me, the secret lies under the pine. আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। মানে ইংরেজ অফিসারই কি তাকে মেরেছিল? তাড়াহুড়ো করো না, ডায়েরির রক্তদাগ দেখেছ? কেউ এই ডায়েরি জমিয়ে রেখেছিল। তারানাথ লকেটটা হাতে নিয়ে বললেন, অদ্ভুত, এটা স্রেফ পাথর নয়, এর মধ্যে চুম্বক অণুর কাজ আছে। এটা দিয়ে ছায়া তৈরি করা যায়। আমি স্তম্ভিত। পরদিন ভোরে তারানাথ আমাকে নিয়ে সেই জায়গায় গেলেন যেখানে নরবুদ্ধ বলেছিল ইংরেজ মহিলার কবর ছিল। জায়গাটা এখন জঙ্গল, মাটি খোঁড়ার চিহ্ন আছে, যেন কেউ বারবার এই জায়গাটা খুঁড়েছে। হঠাৎ তারানাথ বললেন, অরূপ দেখো, একটা শিকল মাটির নিচ থেকে বেরিয়ে আছে। আমরা টেনে তুলতেই দেখি একটা ছোট্ট কাঠের বাক্স, ভিতরে কিছু পোড়া কাপড় আর একটা ছেঁড়া কাগজ, তার মধ্যে লেখা, হি উইল রিটার্ন, হাইড। এটা দেখে আমাদের দুজনেরই গা শিউরে উঠল। তারানাথ নিচু গলায়, অরূপ, এটা শুধু নিখোঁজ হওয়া মামলা নয়, এখানে 200 বছরের পুরনো এক খুন, এক বিশ্বাসঘাতকতা, আর আজকের দিনে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তার চোখের দৃষ্টি তীব্র হয়ে উঠল। যিনি ইংরেজ মহিলার মৃত্যুর সঙ্গে জড়িত ছিলেন, তার বংশধর এই পাহাড়েই আছে। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। তখনই দূর থেকে এক মানুষ দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, বাবু, নীলকুঠির দোতলার জানলায় আজ সকালে একটা ছায়া দেখা গেছে, কিন্তু বাড়িতে তো কেউ ছিল না। তারানাথ হালকা হাসলেন, ভুল করছো, সেখানে কেউ আছে, এবং কেউ ছিল, আগে থেকেই আছে, আমাদের অপেক্ষায়। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ নয়। গল্পটির এটি হলো প্রথম পর্ব। আমি আরও 2টো পর্ব আপনাদের জন্য নিয়ে আসব আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে। আমার অসুস্থতার কারণে আমি আপনাদের জন্য ভিডিও আনতে পারিনি, তবে আমি চেষ্টা করব আমার সমস্ত সাবস্ক্রাইবারের মুখে হাসি ফোটানোর এবং নিত্য নতুন কন্টেন্ট প্রদান করার। তো আপনারা সকলে মিলে আমাকে এইভাবেই ভালোবাসা দেবেন এবং সাপোর্টের হাত বাড়িয়ে দেবেন, যাতে আমি নতুন নতুন কাহিনী আপনাদের সবাইকে উপহার দিতে পারি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।